হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তাপগতিবিদ্যার লেকচার 2 শুরু করব। গত লেকচারে আমরা অনেক কিছু জেনেছিলাম, শুরু করেছিলাম তাপ ও তাপমাত্রা কী, তারপর হচ্ছে তাপমাত্রা পরিমাপের নীতি, তাপীয় সমতা, তারপর হচ্ছে তাপমাত্রা ধারণা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তারপর হচ্ছে আমরা স্থিরবিন্দু ব্যবহার করে থার্মোমিটার কীভাবে তৈরি করা হয়, তারপরে হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন বিভিন্ন থার্মোমিটারের তৈরির মধ্যে সম্পর্ক, তারপর হচ্ছে কিছু ম্যাথ করেছিলাম। আজকে আমরা লেকচার 2 শুরু করব। তো দেখা যাক কতদূর পর্যন্ত গিয়ে আগাতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তাপীয় ব্যবস্থা বা সিস্টেম। তো আমাদের এই তাপীয় ব্যবস্থা বা সিস্টেম বলতে কী বোঝায়? ধরো এই যে আমাদের যে চারপাশে যে পরিবেশ, এই চারপাশের পরিবেশের মধ্যে আমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা পুরো চারপাশের পরিবেশ নিয়ে কাজ করি না। ধরো হচ্ছে এটা যদি একটা ফুল যদি একটা পরিবেশ হয়, তাহলে ধরো যে আমরা কোনো একটা ল্যাবে বা কোনো একটা ঘরের মধ্যে বা কোনো একটা হচ্ছে পাত্র নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে আমরা কাজ করি। আমরা কিন্তু পুরোটা নিয়ে কাজ করি না। অর্থাৎ আমাদের পরিবেশে যা কিছু আছে বা আমরা যেখানে অবস্থান করছি সেই ততটুকু বাদে আমরা যেখানে কাজ করছি সেটাকেই বলা হয় মূলত একটা হচ্ছে ব্যবস্থা বা সিস্টেম। আর সেই তাপীয় ব্যবস্থা বা সিস্টেম মূলত বলতে বোঝায় যে তাপগতীয় সিস্টেম বলতে তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকে বোঝায়। যেমন হচ্ছে যে ধরো এটা হচ্ছে একটা বেলুন। এই বেলুনের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে একটা গ্যাস আছে। সেই গ্যাস হচ্ছে কিছু পরিমাণ আয়তন দখল করছে, কিছু পরিমাণ হচ্ছে ভর দখল করছে। তারপর হচ্ছে সেই গ্যাসের নির্দিষ্ট পরিমাণ হচ্ছে আয়তন আছে। তো এটাই হচ্ছে একটা সিস্টেম। আবার ধরো হচ্ছে একটা পিস্টনযুক্ত যে সিলিন্ডারের ক্ষেত্রেও হচ্ছে যে সেম। তো তাপগতীয় ব্যবস্থা বলতে সেটাই বোঝানো হয় যে কোনো একটা তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ যে পরিপার্শ্ব, সেই পরিপার্শ্ব বাদে অর্থাৎ পরিবেশের যে নির্দিষ্ট একটা অংশ নিয়ে আমরা কাজ করি সেটাকে আমরা বলবো তাপীয় ব্যবস্থা বা সিস্টেম। ধরো এটা যদি পুরোটা যদি একটা পরিপার্শ্ব হয়, আমি লিখি পরিপার্শ্ব। এটা যদি পরিপার্শ্ব বা পরিবেশ, এটাকে আমরা বলতে পারি যে পুরোটাকে আমরা বলতে পারি পরিপার্শ্ব বা পরিবেশ, যেটাকে ইংরেজিতে বলা হবে আমাদেরকে সারাউন্ডিংস। ইংরেজিতে আমাদেরকে পুরোটাকে বলা হবে সারাউন্ডিংস। তো এই পরিপার্শ্ব বা পরিবেশ যা আছে সেটার মধ্যে হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে একটা অংশ। অর্থাৎ আমি যদি বলি এই যে দেখো যে এই যে একটা হচ্ছে নির্দিষ্ট, আচ্ছা অন্য করে নিই। এই যে ধরো হচ্ছে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ধরো এটা যেকোনো কিছু হতে পারে। একটা বোতল হতে পারে, একটা হচ্ছে একটা কাঁচের পাত্র হতে পারে, একটা বেলুন হতে পারে, যেকোনো একটা কিছু হতে পারে। তো এই যে এগুলা যেগুলো আছে আমরা শুধুমাত্র যেকোনো যেই জিনিসটা নিয়ে কাজ করব সেটাকেই বলা হবে হচ্ছে সিস্টেম। এই যে এটা সরি এটাকেই বলা হবে সিস্টেম। অর্থাৎ পুরো পরিপার্শ্ব বা পরিবেশ বাদে আমি আবার বলছি যে পরিপার্শ্ব বা পরিবেশ ছাড়া আমরা যতটুকু অংশ নিয়ে কাজ করব সেটাই হচ্ছে তাপীয় ব্যবস্থা বা সিস্টেম। তো এই তাপীয় ব্যবস্থা বা সিস্টেমের যে আমরা তাপীয় ব্যবস্থা বা সিস্টেমের অবস্থাটা কীরূপ সেটা যদি আমরা নির্ধারণ করি, যে ধরো যে আমরা যেটা নিয়ে কাজ করব এটা যদি একটা কাচের পাত্র হয়, সেই কাচের পাত্রের অবস্থা কীরূপ, সেই কাচের পাত্রের মধ্যে কীরকম কী আছে আমরা যদি সেটা যদি আমরা নির্ধারণ করতে চাই বা কোনো কিছু যদি বলতে চাই, তবে কিছু পরিমাণ একটা স্থানাঙ্ক দরকার হয়। যেমন আমাদের হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে যে এই বিন্দুটা কোথায় আছে, এটা আমরা কীভাবে বলতে পারি যে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে এত দূরে আর ওয়াই অক্ষ থেকে এত দূরে। এটা আমরা কীভাবে বলতে পারি যে এটা একটা স্থানাঙ্ক দ্বারা আমরা নির্ণয় করি। ঠিক সেরকমভাবেই কোনো একটা সিস্টেমকে নির্ধারণ করার জন্য যে জিনিসটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় স্থানাঙ্ক কি? এই যে লেখা আছে কি, যেসব ভৌত রাশির মান কোনো সিস্টেমের অবস্থান নির্ধারণ করে সেগুলোকে সিস্টেমের তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়। অর্থাৎ সিস্টেমটা কোন অবস্থায় আছে, সিস্টেমটা হচ্ছে যে কী অবস্থায় আছে সেইটা যেই রাশি দ্বারা, যে ভৌত রাশি দ্বারা নির্ধারণ করা হয় সেটাকেই বলা হবে মূলত হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। এখন এই তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে মূলত হচ্ছে 3 প্রকার।
প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে চাপ, তারপরেরটা হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে আয়তন। এখন চাপ, তাপমাত্রা, আয়তন কেন? ধরো এই যে এই সিলিন্ডারের ক্ষেত্রে, এই যে গ্যাসগুলো, গ্যাসের যে অণু পদার্থগুলো যে রয়েছে, গ্যাসের যে অণুপরমাণুগুলো যে রয়েছে, এই অণুগুলো হচ্ছে গ্যাসের সিলিন্ডারের উপরে একটা চাপ দিচ্ছে। তারপরে গ্যাস অণুগুলো যখন এই বরাবর হচ্ছে ছোটাছুটি করছে বা এই বরাবর ছোটাছুটি করছে, এই বরাবর ছোটাছুটি করছে, তারা একটা গতিশক্তি অর্জন করছে। তো এই গতিশক্তি অর্জন করার ক্ষেত্রে কী হয়? গতিশক্তি অর্জন করার ফলে তাদের হচ্ছে তাপ বাড়ে। অর্থাৎ পরিবেশের একটা তাপ থাকবে। আমি যদি এখানে একটা পরিবেশের আমার চারপাশে যে একটা পরিবেশ আছে, সেই পরিবেশে একটা তাপমাত্রা, আর সিস্টেমের ক্ষেত্রে আলাদা একটা তাপমাত্রা থাকবে। সিস্টেমটাকে যদি আমি কোনো একটা ঠান্ডার মধ্যে রাখি তাহলে সেই ঠান্ডা, আর বাহিরে যদি গরম থাকে তাহলে সেটা হচ্ছে গরম। আর আয়তন তো আমরা বুঝতেই পারি যে এই যে গ্যাস অণুগুলো রয়েছে, গ্যাস অণুর ক্ষেত্রে বা তরল পদার্থ যদি থাকে তাহলে বা কঠিন পদার্থ যদি থাকে, সব পদার্থগুলোই একটা আয়তন দখল করে। তো আমরা বলতে পারি যে তাপগতীয় স্থানাঙ্ক বলতে বোঝায় যে সিস্টেমটা কোন অবস্থায় আছে সেটা আমাদের নির্ধারণ করবে কোন তিনটা জিনিস: চাপ, তাপমাত্রা এবং আয়তন। এটা মূলত আসে মাঝে মধ্যে এমসিকিউতে, যে সিস্টেমের অবস্থা নির্ধারক কয়টি, এরকম করেছে যে সিস্টেমের অবস্থা নির্ধারক কয়টি। এখন সিস্টেমের অবস্থা নির্ধারক তো আমরা কোনো সময় বইয়ে সরাসরি ডিনোট করা থাকে না, তো দেখা থাকে যে তাপগতীয় স্থানাঙ্ক 3 প্রকার। তো সিস্টেমের অবস্থা নির্ধারক বা তাপগতীয় স্থানাঙ্ক বলতেই বোঝানো হয়ে থাকে যে চাপ, তাপমাত্রা এবং আয়তন। আমরা এতটুকু বুঝতে পেরেছি আশা করি। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখন নেক্সট স্লাইডে যে প্রত্যেক সিস্টেমের একটা নির্দিষ্ট ভর, আয়তন আর কি থাকবে, একটা অন্তস্থ শক্তি থাকবে। প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে ধরো এটা যদি আমরা একটা কাচের পাত্র যদি আমরা একটা ধরি, এটা একটা কাচের পাত্র। এই কাচের পাত্রের মধ্যে যদি আমরা কোনো কিছু একটা বিক্রিয়া করব বা কোনো একটা আমার পরীক্ষা নিরীক্ষা করব, তো ধরো এটার মধ্যে কিছু পরিমাণ এলিমেন্টস বা উপাদান আছে। এলিমেন্টস বা উপাদান থাকলে তাহলে সেটা যাই থাকুক, গ্যাসীয় পদার্থ থাকুক, তরল পদার্থ থাকুক কিংবা কঠিন পদার্থ থাকুক, যাই থাকুক না কেন, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ ভর আছে। যেহেতু ভর আছে তাহলে সেটা কিছু পরিমাণ তো জায়গা দখল তো করবেই। যেমন কঠিন পদার্থ থাকলেও সেটা কিছু পরিমাণ জায়গা দখল করবে, তারপর তরল পদার্থ থাকলেও কিছু জায়গা দখল করবে, আর গ্যাসীয় পদার্থ থাকলেও সেটা অবশ্যই জায়গা দখল করবে। অর্থাৎ যেহেতু আছে তাহলে সেটা তার ভর আছে। যেহেতু সেটা পাত্রের, যে কোনো পাত্রে আমরা যেই পাত্রে রাখবো বা যেই সিস্টেমে আমরা রাখবো সেটার কিছু পরিমাণ জায়গা দখল করে আছে, অর্থাৎ তার নির্দিষ্ট পরিমাণ আয়তন আছে। এখন অন্তস্থ শক্তি নিয়ে আমরা পরবর্তীতে আসবো, যে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। এখন অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় যে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, ইনক্লুডিং মানুষ সহ, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু পরিমাণ অন্তর্নিহিত শক্তি থাকে, যার কারণে সে কাজ করতে পারে। একটা কঠিন পদার্থের মধ্যেও কিছু পরিমাণ একটা শক্তি থাকে, যার কারণে ধরো যে এই জায়গায় অনেক পরমাণু আছে বা অণু আছে। আমি যদি ধরো এটার মধ্যে যদি কিছু পরিমাণ একটা শক্তি দেই, তো দেখবা যে এই শক্তিটা এই শক্তিতে চলে যাচ্ছে, এই কোণায় চলে যাচ্ছে, এই কোণায় চলে যাচ্ছে, এই কোণায় চলে যাচ্ছে, এই কোণায় চলে যাচ্ছে। অর্থাৎ কিছু পরিমাণ শক্তি, এই শক্তিটার কারণেই এই মূলত পরিবেশটা চলছে। অর্থাৎ কিছু পরিমাণ শক্তি প্রত্যেকটা বস্তুর মধ্যে, এই জীবজগতের প্রত্যেকটা বস্তুর মধ্যে অন্তর্নিহিত থাকে। এই অন্তস্থ শক্তি হতে পারে তার নিজস্ব গতিশক্তি, হতে পারে তার বিভব শক্তি, হতে পারে অন্য কোনো শক্তি। এই অন্তস্থ শক্তি তার থাকবেই। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেক সিস্টেমের একটা নির্দিষ্ট ভর, আয়তন এবং অন্তস্থ শক্তি থাকবে। এখন এই প্রত্যেক যে সিস্টেমের যে নির্দিষ্ট ভর, আয়তন এবং অন্তস্থ শক্তি থাকবে, তো এই সিস্টেমের কে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে যেই ভাগে ভাগ করা হয়েছে সেটা মূলত উন্মুক্ত সিস্টেম, পরে বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। এই 3টে সিস্টেমকে কিসের উপর ভাগ করা হয়েছে? ভাগ করা হয়েছে ভর বিনিময় বা শক্তি বিনিময়ের উপর ভিত্তি করে। যেমন ভর বিনিময়ের ক্ষেত্রে যদি আমরা বলি যে বৃক্ষ, মানুষ বা চারপাশে যে পরিবেশ, বই, খাতা, ফ্যান, লাইট যাই হোক, সেই ক্ষেত্রে এটা কি
বাইরে একটা পরিবেশ আছে, আমরা হচ্ছে কি করতে পারি, আমরা দেখো যে আমাদের ক্ষেত্রে যে আমরা যখন একটা খালি রাস্তা দিয়ে রাস্তায় হাঁটি, তখন ধরো যে আমাদের হাতে কিছু নেই, তখন এটা হচ্ছে যে আমরা সাধারণ নর্মালভাবে হাঁটতেছি। তারপরে আমরা যদি বাজার করতে যাই, তাহলে হচ্ছে যে ধরো যাওয়ার সময় খালি হাতে, আসার সময় 10 কেজি হাতে, অর্থাৎ হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে কিছু পরিমাণ ভর যুক্ত হয়েছে, অর্থাৎ হচ্ছে কিছু পরিমাণ ভর আমাদের শরীরে যুক্ত হয়েছে। সুতরাং এটার মধ্যে কি হচ্ছে, ভর বিনিময় হচ্ছে। আগে ছিল 50 কেজি, এখন হয়ে গেল 60 কেজি। এখন হচ্ছে শক্তি বিনিময়। শক্তি বিনিময়ের ক্ষেত্রে হইতে পারে যে ধরো আমরা যে বাজার ক্ষেত্রে যদি উদাহরণ দিই, বাজার ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি, বাজার করতে যখন আমরা যাচ্ছি, তখন হচ্ছে একটা অল্প পরিমাণ শক্তি লাগছে। আবার যখন আমরা হচ্ছে বাজার থেকে ফেরত আসছি, তখন হচ্ছে কিন্তু আমাদের বেশি পরিমাণ শক্তি খরচ হচ্ছে। এটাও হচ্ছে একটা শক্তি বিনিময়। তারপরে হচ্ছে বদ্ধর ক্ষেত্রে যেটা, বদ্ধ হচ্ছে একদম হচ্ছে সিলগালা করে দেওয়া, বাংলা ভাষায় যেটা বলে যে একদম সিলগালা করে দিলে সেটা হচ্ছে বদ্ধ। বদ্ধ হতে পারে যে মসৃণ ও ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার। এটা ছাড়াও হতে পারে হচ্ছে আমাদের হচ্ছে যে এসি রুমে যেটা, সেটা হচ্ছে একটা বদ্ধ সিস্টেমের ভালো উদাহরণ হতে পারে। কীরকম ভালো উদাহরণ হতে পারে, যে যেমন ধরো যে এসি রুমের ক্ষেত্রে যখন আমাদের কি থাকে, কাচের জানালা কিন্তু আটকানো থাকে। কাচের জানালা আটকানো থাকার কারণে সেটা হচ্ছে এসি কী করে, এসি হচ্ছে কিছু পরিমাণ যে গরম বাতাসগুলো সেগুলো হচ্ছে বাইরে টেনে বের করে দেয়। অর্থাৎ বাইরে থেকে গরম বাতাসগুলো বের করে দেয়, মানে হচ্ছে কি সেখানে হচ্ছে যে শক্তিটা, যে একটা অন্তস্থ যে শক্তি, একটা যে গরম যে বাতাসের যে একটা হচ্ছে শক্তিটা আছে, সেটা হচ্ছে সে টেনে বাইরে বের করে দিচ্ছে। আর বিপরীতে কি করছে, বিপরীতে হচ্ছে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে আমাদেরকে ঠান্ডা লাগতেছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো পরিমাণ ভর আমাদেরকে চলে যাচ্ছে না। কাচের পাত্র এসি রুমের ক্ষেত্রে কিন্তু এজন্যই লাগানো হয়। এসি রুমের ক্ষেত্রে কিন্তু কাচের দরজাটা এই কারণের জন্যই লাগানো হয়, যাতে কোনো পরিমাণ বাতাস যাতে বাইরে চলে না যেতে পারে। বাতাস বাইরে চলে গেলে কি হবে, বাতাস বাইরে চলে গেলে যে জলীয় বাষ্প যদি বাইরে চলে যায়, তাহলে সেটার হচ্ছে কি ভর বিনিময় হয়ে যাবে, অর্থাৎ কিছু পরিমাণ ভর কমে যাবে। এই ভর বিনিময় হলেই হচ্ছে যে আমাদের গায়ে আর ঠান্ডা লাগবে না। তো এই জন্যই হচ্ছে যে বদ্ধ সিস্টেমের একটা উদাহরণ হতে পারে যে এসি রুম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম হচ্ছে কি ভর বিনিময়ও হবে না, শক্তি বিনিময়ও হবে না। অর্থাৎ আমাদেরকে এমন কোনো একটা সিস্টেম অবস্থা নির্ধারণ করতে হবে যেটা হচ্ছে ভরও বিনিময় করবে না, শক্তিও বিনিময় করবে না। এরকম হচ্ছে কোনো উদাহরণ আমাদের মহাবিশ্বে নাই। কারণ হচ্ছে যে এমন আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না যেটা হচ্ছে ভর বিনিময়ও করবে না, শক্তি বিনিময়ও করবে না। আমরা বড়জোর এসি রুমের ক্ষেত্রে কী করতে পারি, বড়জোর এসি রুমের ক্ষেত্রে আমরা ভর বিনিময়টা বাদ দিয়ে আমরা শুধু শক্তি বিনিময়, অর্থাৎ হচ্ছে যে বাহিরে হচ্ছে গরম, তাপ শক্তি বেশি, এই জায়গায় হচ্ছে আমাদের তাপ শক্তি কম, আমরা ওটা করতে পারি। সো এতটুকু আমরা ক্লিয়ার। নেক্সট স্লাইডে যদি যাই, হ্যাঁ, নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি। এটাকে কিন্তু অন্তস্থ শক্তিও বলা যায়। সরি, অন্তস্থ শক্তি। এখানে কি বলছে আমরা দেখি যে প্রত্যেক বস্তুর মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি যা কার্য সম্পাদন করতে পারে এবং যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, যা বলছিলাম রৈখিক গতি, স্পন্দন গতি, ঘূর্ণন গতি এবং তাদের মধ্যকাল বলের কারণে, অর্থাৎ একটি সিস্টেমের সম্ভাব্য সকল প্রকার শক্তির সমষ্টিকে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলে। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা কি, অভ্যন্তরীণ শক্তিটা যদি আমি সোজা একটা বাংলা বলি, ধরো হচ্ছে তুমি একটা মানুষ, তোমার মধ্যে কিছু পরিমাণ হচ্ছে একটা পটেনশিয়াল এনার্জি আছে। এখন এটা তুমি কিভাবে বুঝবা, পটেনশিয়াল এনার্জি হচ্ছে ধরো তুমি একটা হচ্ছে নিচে আসো, নিচতলায় আসো, তুমি যখন হচ্ছে উপরতলায় যখন উঠবা, তখন তোমার দ্বারা কিছু পরিমাণ হচ্ছে কাজ সম্পাদিত হবে। কি পরিমাণ কাজ সম্পাদিত হতে পারে, তুমি এখান থেকে হচ্ছে রৈখিক গতি, অর্থাৎ হচ্ছে চলে যাবা, সিঁড়ি দিয়ে তুমি উঠবা, তো হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমার মধ্যে কিছু পরিমাণ কাজ সম্পাদিত হবে। এই কাজ সম্পাদিত হচ্ছে কী কারণে, কারণ হচ্ছে তোমার মধ্যে কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি আছে, তোমার মধ্যে শক্তি নিহিত আছে। এই শক্তি থাকার কারণেই
তুমি হচ্ছে কিছু পরিমাণ কাজ করে সেটা হচ্ছে কি উপরে যেতে পারছো। ঠিক সেরকমভাবেই অণু, পরমাণু আর হচ্ছে মৌলিক কণাসমূহের মধ্যে কিছু পরিমাণ তাদের মধ্যে হচ্ছে যে যখন থাকে গ্যাসের ক্ষেত্রে যখন হচ্ছে অণুগুলো থাকে তখন হচ্ছে তাদের মধ্যে রৈখিক গতি থাকবে। তারপর হচ্ছে যখন তারা থাকবে তখন তাদের মধ্যে কাঁপাকাঁপি থাকবে অর্থাৎ হচ্ছে স্পন্দন গতি থাকবে। তারপর হচ্ছে গ্যাসের অণুগুলো তো হচ্ছে এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। তখন তাদের ক্ষেত্রে হচ্ছে কি থাকবে? স্পন্দন গতিও থাকবে। তো এরকম আরো যত গতি আছে সব গতির যে সমষ্টি, সব গতির সমষ্টি মানে তাদের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নিহিত থাকবে। শক্তি নিহিত থাকবে। এই যে শক্তি নিহিত থাকবে সেটাকেই আমরা মূলত বলব অভ্যন্তরীণ শক্তি। এখন এই যে অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তিটা কিছু, কিছু বিষয়ের উপর নির্ভর করবে। এগুলো হচ্ছে নির্ভরশীলতা। অভ্যন্তরীণ শক্তি কি, কি বিষয়ের উপর নির্ভর করবে? আয়তন, চাপ, তাপমাত্রা, আপেক্ষিক তাপ, প্রসারণ সহগ আরও আছে। তো অনেক সময় এমসিকিউতে যদি আসে তোমরা এগুলো একটু দেখে রাখবা যে কি কোন, কোন বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমি যদি বলি আয়তন। আয়তন কিভাবে হচ্ছে ইস্যুর উপর নির্ভর করে? ধরো একটা যে যদি ছোট পাত্র যদি থাকে আর একটা যদি বড় পাত্র থাকে, তাহলে এই ছোট পাত্রের মধ্যে হচ্ছে কিছু পরিমাণ অণু থাকবে। তাদের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি থাকবে। আবার যদি একটা বড় পাত্র হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি বেশি পরিমাণ অণু থাকবে। বেশি পরিমাণ যদি অণু থাকে তাহলে তাদের মধ্যে অবশ্যই হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটা বেশি থাকবে। তারপর হচ্ছে চাপ। এই জায়গায় যেহেতু হচ্ছে অল্প পরিমাণ অণু আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি চাপের পরিমাণটা হচ্ছে একটু কম। আর এই জায়গায় যেহেতু বেশি পরিমাণ অণু আছে তো সেক্ষেত্রে এই জায়গায় হচ্ছে চাপের পরিমাণ বেশি। যেহেতু এই জায়গায় অণুগুলোর মধ্যে ছোটাছুটি বা সংঘর্ষ বা গতিশক্তি হচ্ছে একটু কম হবে যেহেতু ছোট, সেক্ষেত্রে হচ্ছে এটার ক্ষেত্রে তাপমাত্রাটা একটু কম। আবার হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে কি তাপমাত্রাটা একটু বেশি। এখন হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি নাইস টু নো কিছু, কিছু বিষয় জানা দরকার যে অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তিকে হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয়। অভ্যন্তরীণ শক্তিকে আমাদের হচ্ছে ফিজিক্সের ভাষায় ইউ দ্বারা প্রকাশ করা হয়। অভ্যন্তরীণ শক্তির হচ্ছে পরম মান জানা হচ্ছে কি সম্ভব নয়। পরম মান জানা সম্ভব নয় মানে কি যে এই কতটুকু অভ্যন্তরীণ শক্তি আছে। এখন ধরো যে এটাকে যদি আমি সহজভাবে উদাহরণ দিই একটা মানুষের ক্ষেত্রে যে তার মধ্যে কি পরিমাণ শক্তি নিহিত আছে এটা কি তুমি পুরোপুরি নির্ণয় করতে পারবা? দেখা গেছে যে সে একটা অনেক কাজ করছে, অনেক কাজ করার পরে তার হচ্ছে শক্তি শেষ, সে আর কাজ করতে পারতেছে না। তুমি বলতেছো যে তার শক্তি শেষ। তার মধ্যে আরো কোনো শক্তি নেই অর্থাৎ তার অভ্যন্তরীণ শক্তি 0। কিন্তু দেখা যাবে যে সে আরো 2 মিনিট পরে আবার কাজ শুরু করছে। তখন তুমি কি বলতে পারবা যে এর মধ্যে শক্তি হঠাৎ করে কেমনে আসলো? এটা তো বলতে পারবো না। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানা সম্ভব নয়। পরে যেটা আছে যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা সম্ভব। কোনো ব্যবস্থার প্রাথমিক ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে। এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কোন অবস্থার প্রাথমিক ও চূড়ান্ত অবস্থা নির্ভর করে, কোন পথে চূড়ান্ত অবস্থায় পৌঁছালো তার উপর নির্ভর করে না। এইটা হচ্ছে মেইনলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে যে অভ্যন্তরীণ শক্তির শুধুমাত্র পরিবর্তন নির্ণয় করা সম্ভব। ধরো আমি যদি মানুষের উদাহরণটাতেই বারবার বলতেছি কারণ মানুষের উদাহরণ দিয়ে বোঝানো সহজ যে এটার মধ্যে হচ্ছে যে ধরো প্রথমে যে অভ্যন্তরীণ শক্তি ছিল হচ্ছে কি 50 জুল। পরে সে যখন কিছু পরিমাণ কাজ করছে তখন সে কাজ করার ফলে তার শক্তিটা তো অবশ্যই কমছে বা বাড়তেও পারে, আমরা ধরে নিই যে কমছে। তো কমার ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি হলো 20 জুল। তো এই জায়গায় হচ্ছে অভ্যন্তরীণ শক্তি যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে কত? সেই পরিবর্তনটা হচ্ছে 30 জুল। এটা কিন্তু আমরা প্রথমে শুধুমাত্র একটা ধরে নিছি যে শুরুর বিন্দুতে তার ধরে নিলাম হচ্ছে 50 জুল আর শেষের বিন্দুতে তার হচ্ছে 20 জুল। সুতরাং তার যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে 30 জুল। এটা কিন্তু আমার মাপার ক্ষেত্রে আপেক্ষিক। ধরো কেউ একজন মাপলো, এটার ক্ষেত্রে সে বলল যে না এই ছিল 60 জুল। এই মানুষটার ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি প্রথমে ছিল 60 জুল, পরে হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি হয়েছে 30 জুল। কিন্তু দেখা যাবে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 30 জুল। এটা হচ্ছে যার মেজারমেন্টের সাপেক্ষে। সুতরাং এটা আমরা বলতে পারি যে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা সম্ভব, অর্থাৎ হচ্ছে কি ডিইউ নির্ণয় করা সম্ভব বা ডেল ইউকে যখন আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বলা যায় তখন আমরা বলি ডিইউ। অর্থাৎ কোনো ব্যবস্থার প্রাথমিক ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে, কোন পথে চূড়ান্ত অবস্থায় পৌঁছালো তার উপর নির্ভর করবে না। আমরা বুঝে ফেলছি অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি।
এখন আমরা যদি নেক্সট স্লাইডে, হ্যাঁ যে নেক্সট স্লাইডে এই জায়গায় বলা আছে আরও ভালো মতো যে অভ্যন্তরীণ শক্তির হচ্ছে নির্ভরশীলতা, অর্থাৎ হচ্ছে কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা যায় যে অণুগুলোর তাপীয় গতিশক্তির মান, অণুগুলোর তাপীয় গতিশক্তির মানেই হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি। এখন হচ্ছে যে তাপীয় গতিশক্তি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, যে এটা আমরা ফার্স্ট পেপারের ক্ষেত্রে পড়ে আসছি যে তাপীয় গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তির সূত্র হচ্ছে যে কে ইজ ইকুয়াল টু F/2 nRT। এটা এক পারমাণবিক, দ্বিপারমাণবিক আর হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যদি এক পারমাণবিক হয় তখন সেটার ক্ষেত্রে হয় কি 3/2 nRT, যদি দ্বিপারমাণবিক হয় তাহলে সেক্ষেত্রে হয় 5/2 nRT, আর যদি বহু পারমাণবিক হয় তাহলে হচ্ছে কি 6/2 nRT বা 3 nRT। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে মূলত হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে কী হবে, গ্যাসের ক্ষেত্রের মধ্যে তার যে গতিশক্তি, সেই গতিশক্তিগুলাই হচ্ছে মূলত হচ্ছে কি তার অভ্যন্তরীণ শক্তি। এই মান গ্যাসের তাপমাত্রা এবং অণুর সংখ্যার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির যে মান, গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির মানটা তার কিসের উপর নির্ভর করবে, গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির মানটা নির্ভর করবে হচ্ছে তার সেই গ্যাসের তাপমাত্রা। দেখো এই যে সেই গ্যাসের তাপমাত্রা টি দ্বারা বোঝানো হয়ে থাকে তাপমাত্রা, এবং হচ্ছে কি অণুর সংখ্যা, অর্থাৎ তার অণুর সংখ্যার ক্ষেত্রে নির্ভর করবে। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কি এটা হচ্ছে কি দ্বিপারমাণবিক গ্যাস। সো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে এটা কি 5/2 nR2। তো ধরো যে এখন হচ্ছে যে কোন গ্যাসের ক্ষেত্রে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি, ধরো যে একটা অনেকগুলো পাত্র আছে, অনেকগুলো পাত্রের মধ্যে যে অক্সিজেন গ্যাস আছে, এই অক্সিজেন গ্যাসের মধ্যে কার অভ্যন্তরীণ শক্তি বেশি সেটা আমরা কীভাবে নির্ণয় করবো, এটা আমরা নির্ভর করবো যে এই গ্যাসের তাপমাত্রা কতটুকু, এই গ্যাসের হচ্ছে প্রত্যেকটা যে গ্যাস সেই গ্যাসের তাপমাত্রা কতটুকু আর হচ্ছে কতটুকু পরিমাণ অণু আছে সেটার উপর নির্ভর করে। এটা কিন্তু আমরা সূত্র থেকে বুঝতে পারি যে গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির যে মান সেটা হচ্ছে কি সেই গ্যাসের তাপমাত্রা এবং হচ্ছে কি অণুর সংখ্যার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। এটাকেই বলা হয়ে থাকে মেয়ারের প্রকল্প। এইটা তোমরা একটু দেখে রাখবা যে মেয়ারের প্রকল্প এইটা হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে কি 1 মার্কের ক্ষেত্রে হচ্ছে কি আসতে পারে যে মেয়ারের প্রকল্পটা কি। তো এটা একটু দেখে রাখবা যে মেয়ারের প্রকল্প কাকে বলে। যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে গতিশক্তি, মানে এটা মুখস্থ করা লাগবে না, যে মেয়ারের প্রকল্প যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে গতিশক্তি, সেই গতিশক্তিটা হচ্ছে কি কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে। এক নাম্বার হচ্ছে যে সেটা হচ্ছে কি গ্যাসের অণু, আর 2 নাম্বার হচ্ছে তাপমাত্রা। এই দুইটা তাপমাত্রার উপর নির্ভর করে। চাপ আর বাকি থাকে হচ্ছে কি পিভি, সেই পিভির উপর নির্ভর করে না। এটাকেই বলা হয়ে থাকে মেয়ারের প্রকল্প। এই জায়গায় একটু উদাহরণ দেওয়া হচ্ছে যে গ্যাস ভর্তি একটা সিলিন্ডার গাড়িতে কোনো স্থানে নেওয়ার সময় এর গতিশক্তি স্থির অবস্থানের চেয়ে বেশি হয়। এই যে একটু আগে আমি যেটা হচ্ছে যে একটা উদাহরণ দিছিলাম, এই যে মানুষ দিয়ে যেটা আমি উদাহরণ দিছিলাম, সেটাই হচ্ছে তারা একটা গ্যাস দিয়ে উদাহরণ দিচ্ছে, কিন্তু সিলিন্ডারের সাপেক্ষে অনুগতি এবং তাপমাত্রার অপরিবর্তিত থাকে। তারপর কি বলছে যে তরল পদার্থের ক্ষেত্রে অণুর গতিশক্তি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে গ্যাসের মতোই সেম। তারপরে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলোর স্থির অবস্থানের যে কম্পনের গতিশক্তি সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। কারণ হচ্ছে কি কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো হচ্ছে কি একসাথে পুরো লেগে থাকে, এই লেগে থাকার কারণে তারা হচ্ছে শুধুমাত্র কম্পন করতে পারবে, তারা কিন্তু হচ্ছে স্পন্দনও করতে পারবে না, ছোটাছুটিও করতে পারবে না বা গতিশক্তি অর্জন করতে পারবে না, শুধুমাত্র তাদের কম্পনের উপর নির্ভর করবে। কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে, এর আয়তন বা চাপের উপর নির্ভর করে না। গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে কি করবে, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করবে। কেননা হচ্ছে আমি যদি এই জায়গায় ধরো যে কিছু পরিমাণ হচ্ছে গ্যাস আছে, ঠিক আছে, এই গ্যাসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বাড়াতে চাই বা কমাতে চাই, তো এই জায়গায় আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে তাপ দিতে পারবো। সেই তাপমাত্রা যদি আমরা দিই তাহলে এটার মধ্যে হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বাড়বে। অর্থাৎ হচ্ছে কি তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, আর যদি তাপমাত্রা যদি আমাদের না বাড়ে তাহলে হচ্ছে কি তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তাহলে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি দুর্বল থাকে। একই কথা বারবার, একই কথাই আমি এই জায়গায় বলছিলাম যে তাপমাত্রা যদি বাড়াই, এই যে অভ্যন্তরীণ শক্তির যে নির্ভরশীলতা সে জায়গায় আমরা বলছিলাম যে তাপমাত্রার উপর হচ্ছে নির্ভর করবে। এতটুকু ক্লিয়ার? তো দেখি এরপরে কি আছে। হ্যাঁ, এরপর আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে যে তাপীয় সিস্টেমে বিভিন্ন প্রকার তাপগতীয় পরিবর্তন।
এখন হচ্ছে আমরা তো জানলাম সিস্টেম কি, তারপরে হচ্ছে যে সিস্টেম হচ্ছে কিসের উপর নির্ভর করে, আমাদের এই পৃথিবীতে কীরকম কী সিস্টেম আছে, উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। এখন হচ্ছে এই সিস্টেমের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার পরিবর্তন করব, কীভাবে আমরা পরিবর্তন করতে পারি। 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি সমষ্ণ পরিবর্তন, 2 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক চেঞ্জ, 3 নম্বর হচ্ছে সমচাপ বা আইসোবারিক চেঞ্জ, 4 নম্বর হচ্ছে সমায়তন পরিবর্তন। এর মধ্যে যে প্রথম যে দুইটা সমষ্ণ পরিবর্তন আর রুদ্ধতাপীয় পরিবর্তন, এই দুইটা হচ্ছে আমাদের কাছে একটু নতুন, তো এই দুটো আমরা একটু পরে পড়বো। আর যে সমচাপ আর সমায়তন এটা আমরা আগে শেষ করি। সমচাপ, সমচাপ মানে কি? সমচাপ মানে এটা হচ্ছে পুরো একটা বাংলা, যে চাপ সমান, অর্থাৎ চাপের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যে সিস্টেমে, যে তাপগতীয় সিস্টেমে হচ্ছে যে চাপের কোনো পরিবর্তন হোক, বাকি সব কিছু পরিবর্তন হোক, আয়তন পরিবর্তন হোক, তাপমাত্রার পরিবর্তন হোক, সংখ্যার পরিবর্তন, যা কিছু পরিবর্তন হোক, কিন্তু চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জায়গায় আমি একটা গ্রাফ দিয়ে দেখাইছি যে আয়তন বাড়ার সাথে সাথে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু চাপের পরিবর্তন সমচাপ, যেহেতু চাপটাকেও সেম রাখা যায়, তাহলে কি আয়তনটাকেও সেম রাখা যাবে। আমরা কি জানি, পি, ভি, টি, এগুলাকে মূলত বলা হয়ে থাকে কি তাপগতীয় চলক। এটা মনে রেখো যে তাপগতীয় চলক, এটা যদি আমি লিখে দিছিলাম তাপগতীয় চলক বা তাপগতীয় স্থানাঙ্ক। এই যে এই তাপগতীয় স্থানাঙ্কের অপর নামে কিন্তু আবার হচ্ছে যে তাপগতীয় চলক। কিন্তু পরীক্ষা আসে যে তাপগতীয় চলক কয়টা, তখন আবার বলি না যে ভাইয়া পড়ায় নাই, ঠিক আছে। তাপগতীয় স্থানাঙ্কের নামই হচ্ছে কিন্তু কি তাপগতীয় চলক। তো যেহেতু চাপের চাপ সমান রাখা যায়, সেহেতু হচ্ছে কি আয়তন আমাদের সমান রাখা যাবে। তো আয়তন সমান, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে মূলত আমাদের হচ্ছে সমায়তন পরিবর্তন। এটা নিয়ে আমরা কথা না বাড়াই, কারণ এটা আমাদের নর্মাল জিনিস যে সমচাপ পরিবর্তন আর সমায়তন পরিবর্তন মূলত বোঝা যায় যে আয়তনের সাথে চাপের পরিবর্তন হচ্ছে না, আবার এই জায়গায় হচ্ছে যে চাপের সাথে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আজকে হচ্ছে এতটুকু পর্যন্তই। নেক্সটে হচ্ছে আমরা সমষ্ণ রুদ্ধতাপীয় এটা ডিটেলস আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে সেটা অবশ্যই জানাবা, কমেন্টে আমাদেরকে জানাবা, কিংবা আমাদেরকে পেজে তোমরা জানাতে পারো। সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা, আর আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।